ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমাদের সিডিপির 4 নম্বর ক্লাস, আজকে লেকচার 4। তো বুঝতেই পারছো যে প্রথম যে ক্লাস সেটা ছিল ইন্ট্রোডাকশন, সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম গ্রোথ, থার্ড যে চ্যাপ্টার সেখানে ডেভেলপমেন্ট প্লাস ডেভেলপমেন্টের বিশেষ করে ডোমেন্স অফ ডেভেলপমেন্ট এবং তোমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের আমরা কি পড়েছিলাম না গ্রস এবং মোটর স্কিল, সেটা খুব ভালোভাবেই পড়েছি। তো আজকের যে ক্লাস এটা তোমাদের লাইভ করছি না, এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস হবে। তো কারণ তোমরা জানো যে আমি মালদা থেকে এসেছি, আর আজকে যেহেতু তোমাদের বলতে পারো যে ছুটির দিন, সেই জন্য এই ক্লাসটা লাইভ করছি না, রেকর্ড করে দিব তোমাদেরকে। রেকর্ডেড ক্লাস থাকবে, তোমরা রেকর্ডিংসটা পেয়ে যাবে। তো দেখো এখানে আমার যে রেকর্ডেড ক্লাস, সেখানে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা তোমাদের কোনো যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমাদের যে লাইভ ক্লাস সেখানে কিন্তু আমি যে প্রবলেম বা তোমাদের যে কোয়ারি সেগুলো কিন্তু সলভ করে দেব, তাহলে কোনো চাপের ব্যাপার নেই। তো চলো আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে কি টপিক না স্টেজেস অফ ডেভেলপমেন্ট। স্টেজেস অফ ডেভেলপমেন্ট, স্টেজেস অফ ডেভেলপমেন্ট। স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তো তোমাদেরকে বলি যে অনেকের কিন্তু বলতে পারো অনেক থিওরি আছে ডেভেলপমেন্ট নিয়ে, কিন্তু আজকে যেটা পড়বো স্টেজেস অফ ডেভেলপমেন্ট সেটা পড়বো বেসিক, অর্থাৎ জেনারেল, যেটা যেটা বেশিরভাগ বলতে পারো যে সাইকোলজিস্ট বা বেশিরভাগ মনোবিজ্ঞানী যেটাকে কি করেছেন না অ্যাকসেপ্ট করেছেন। তো সেটা নিয়েই আজকে ডিসকাশন করব। প্লাস আমরা যখন ডেভেলপমেন্টের থিওরি পড়ব তখন কোন মনোবিজ্ঞানী কত মানে ডেভেলপমেন্টের কটা স্তর দিয়েছেন সেটা আলাদাভাবে পড়ব। যেরকম তোমাদেরকে পড়াবো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, তখন তোমরা বুঝতে পারবে যে তিনি কয় ভাগে ভাগ করেছেন। তো আজকের যে ক্লাস সেটা হবে বেসিক, আজকের ক্লাসটা হবে বেসিক্স, মানে যেটা প্রায় সবার কাছেই বলতে পারো গ্রহণযোগ্য, সবার কাছেই গ্রহণযোগ্য। তো দেখো স্টেজেস অফ ডেভেলপমেন্ট এই যদি আমরা বলি তো কটা স্তর আছে, যদি আমরা বেসিক বলি তাহলে এখানে 5টে স্তর আছে। তাহলে 5টি স্তর কিন্তু দেখতে পাবে ডেভেলপমেন্টের, 5টি স্তর তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে তোমাদের বললাম জেনারেল, এটা হচ্ছে জেনারেল। তো কি কি স্তর আছে সেটা এক বাই মানে বলতে পারো যে এটাকে আমরা কি করব না 1 বাই 1 এটাকে আমরা প্রেজেন্ট করব। তো চলো শুরু করি। তাহলে প্রথম যে স্তর সেটা হচ্ছে দেখো প্রি ন্যাটাল স্টেজ। তাহলে তোমরা বুঝতেই পারছো প্রি কথার মানে হচ্ছে বিফোর, ন্যাটাল মানে হচ্ছে জন্ম, মানে জন্মের আগের স্তর। তাহলে আমাদের জন্মগ্রহণের যে আগের স্তর সেটাকে আমরা বলি কি না গর্ভকালীন, গর্ভকালীন স্তর বা ধাপ। এবার দেখো এই যে স্তর, এই স্তরের কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে, মানে প্রত্যেকটা স্তরের কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা এক স্তর থেকে অন্য স্তরে কি হয় না গিয়ে চেঞ্জ হয়। কোন স্তরের কোন বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে ডিসকাশন করব, কারণ অনেকগুলো বৈশিষ্ট্য আছে কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই নিয়ে আমরা কি করব না ডিসকাশন করব। তাহলে দেখো প্রি ন্যাটাল স্টেজ অর্থাৎ গর্ভকালীন স্টেজ। তো দেখবে আমাদের যে জন্ম অর্থাৎ একজন বলতে পারো মায়ের যে গর্ভধারণ কিভাবে হয় তোমরা জানো যে বাবার এক্স এবং মায়ের এক্স দুটো মিলে কি তৈরি হয় না মেয়ে তৈরি হয়, তোমরা জানো এগুলো। এবং বাবা মায়ের এক্স এবং বাবার ওয়াই এটা মিলে কি তৈরি হয় না তোমরা জানো ছেলে, তাই তো। তাহলে এই দুটো থেকেই কিন্তু আমাদের শুরু, এই দুটো কোষ দিয়েই কিন্তু আমাদের উৎপত্তি, এই দুটো কোষ থেকেই আমাদের কি হয় না বলতে পারো আমাদের উৎপত্তি হয়। এবং এটা থেকেই আমরা কি করি না আমাদের যে বলতে পারো যে আমাদের যে উৎপত্তি সেটা হচ্ছে মাত্র দুটো কোষ থেকে। তো মেয়েদের ক্ষেত্রে তোমরা জানো যে এক্স এক্স, ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই। তো এগুলো আমাদের অত জানার প্রয়োজন নেই। তাহলে আমরা এই স্তরের বৈশিষ্ট্য কি জানবো না এই স্তরের বৈশিষ্ট্য জানবো যে আমাদের যে ডেভেলপমেন্ট এটা কি কোন ডোমেনের ডেভেলপমেন্ট কীরকম হয়। কারণ তোমাদের প্রিভিয়াস ক্লাসেই বলেছিলাম যে আমাদের 3টে মেন ডোমেন্স আছে, একটাকে বলি আমরা ফিজিক্যাল, একটাকে বলি আমরা কগনিটিভ, আর একটাকে বলি আমরা সোশিও ইমোশনাল। মানে একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে প্রজ্ঞামূলক, আর একটা হচ্ছে তোমাদের সামাজিক, যেটাকে আমরা বলবো সোশ্যালাইজেশন। তো
এই যে স্তর, এই স্তর দেখতেই পাচ্ছ, এই স্তরের সময়কাল অর্থাৎ যদি আমরা ডিউরেশন বলি, তাহলে এই ডিউরেশন, এই স্তরের ডিউরেশন হচ্ছে প্রায় 9 মাস অর্থাৎ 9 মান্থস। তাহলে প্রিন্যাটাল যে স্টেজ এর ডিউরেশন হচ্ছে প্রায় 9 মাস। এবার এই স্তরের বৈশিষ্ট্য, তাহলে ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখব ফিজিক্যাল, তাই তো, ফিজিক্যাল বৈশিষ্ট্য। তাহলে দেখো, অর্থাৎ শারীরিক বৈশিষ্ট্য। তাহলে ফিজিক্যাল বৈশিষ্ট্য একটা আমরা দেখব ফিজিক্যাল, একটা দেখব আমরা কগনিটিভ, আর একটা দেখব আমরা সোশিও ইমোশনাল। তাহলে দেখো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল। তোমরা জানো আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা আমাদের বলতে পারো যে বললাম যে দুটো কোষ দিয়ে আমাদের কি হয় না উৎপত্তি হয়। তার মানে আমরা যখন আমাদের ফার্টিলাইজেশন হয় তখন দেখবে যে খুব ছোট থাকি আমরা। এই 9 মাসেই কি হয় না একটা বাচ্চা এই 9 মাসের মধ্যেই প্রায় 1 ফিট বলতে পারো এর যে ফিজিক্যাল গ্রোথ প্রায় 1 ফিট হয়ে যায়। তার মানে বুঝতেই পারছো যে প্রিন্যাটাল স্টেজে শারীরিক বলতে পারো যে ডেভেলপমেন্ট সেটা হয় সর্বোচ্চ। তো তোমাদের যদি কোয়েশ্চেন করা হয় যে কোন স্তরে শারীরিক বৃদ্ধি বা বলতে পারো যে শারীরিক বিকাশ সবচেয়ে বেশি হয়, তাহলে আমরা বলবো প্রিন্যাটাল স্টেজ অর্থাৎ গর্ভকালীন অবস্থায়। তাহলে কি বললাম যে প্রিন্যাটাল স্টেজে শারীরিক, যেটাকে আমরা বলছি ফিজিক্যাল, বাংলাতেও লিখে দিচ্ছি তোমাদের জন্য, শারীরিক বিকাশ, শারীরিক বিকাশ। তো তোমাদেরকে কি বললাম যে শারীরিক বিকাশ প্রিন্যাটাল স্টেজে সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হয়। তাহলে তোমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয়, আবার বলছি যে কোন ডেভেলপমেন্টের অর্থাৎ বিকাশের কোন স্তরে শারীরিক বিকাশ সবচেয়ে বেশি হয়, তাহলে তোমরা আনসার বলবে প্রিন্যাটাল অর্থাৎ গর্ভকালীন অবস্থায়। এবার দেখো নেক্সট হচ্ছে কগনিটিভ এবং সোশিও ইমোশনাল। এবার দেখো কগনিটিভ, আমরা যদি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট তোমাদেরকে যখন পড়াবো বা তোমরা যদি পড়ে থাকো তখন দেখবে যে পিয়াজের ফার্স্ট যে স্তর কগনিটিভ ডেভেলপমেন্টের সেটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ। তো দেখবে ওর ডিউরেশনটা হচ্ছে 0 থেকে 2 বছর, 0 থেকে 2 বছর। তার মানে বুঝতেই পারছো যে পিয়াজে কি বলেছেন যে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটা শুরু হয় আফটার বার্থ, অর্থাৎ মানে আমাদের জন্মগ্রহণের পর কিন্তু কি হয় না আমাদের বলতে পারো যে প্রজ্ঞামূলক বিকাশ সেটা শুরু হয়। এবার দেখো সেই জন্য বলা হয়েছে যে 0 to 2 অর্থাৎ 0 থেকে 2 বছর। তাহলে 0 কোনটাকে এমন কাউন্ট করি না যেদিন আমাদের জন্ম হোক মানে জন্মগ্রহণ করি আমরা, তাই তো। তাহলে 0 to বলতে পারো 2 বছর। দেখো নেক্সট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। আমরা তো বললাম যে শারীরিক বিকাশ সবচেয়ে বেশি হয়। এবার দেখবো যে আমাদের প্রিন্যাটাল স্টেজে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশ কিরকম হয়। তো তোমরা যদি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অর্থাৎ পিয়াজের যদি প্রজ্ঞামূলক বিকাশ পড়ে থাকো, তোমাদেরকে আমি পড়াবো, তখন দেখবে যে পিয়াজের যে ফার্স্ট স্টেজ সেটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ। তো দেখবে ওর যে ডিউরেশন সেটা হচ্ছে 0 থেকে 2 বছর। তার মানে পিয়াজে বলতে চেয়েছেন যে আমাদের যে প্রজ্ঞামূলক বিকাশ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট সেটা কি হয় না আফটার বার্থ অর্থাৎ জন্মগ্রহণের পরে শুরু হয়, জন্মগ্রহণের পরে শুরু হয়। এবার দেখো জন্মগ্রহণের পরে শুরু হয়, তার মানে জন্মগ্রহণের আগে তাহলে কি আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না? তাহলে আমরা আনসার বলবো যে উই ডোন্ট নো, উই ডোন্ট নো, আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি না। মানে আমরা বলতে পারবো না যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না হয় না, আমরা নাও বলতে পারবো না, আমরা হ্যাঁও বলতে পারবো না। কারণ এখনো সেরকম বলতে পারো টেকনোলজি এখনো আসেনি যেটা প্রুভ করতে পেরেছে যে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ বলতে পারো প্রজ্ঞামূলক বিকাশ এবং সোশিও ইমোশনাল যে বিকাশ সেটা হয় কি হয় না, সেই জন্য আমরা জানি না। তো তোমাদের এখান থেকে শুধু এটুকু জানবে যে প্রিন্যাটাল স্টেজ অর্থাৎ গর্ভকালীন অবস্থায় আমাদের শারীরিক বিকাশ হয় সবচেয়ে বেশি। কারণ তোমাদেরকে বললাম যে আমাদের
যে গর্ভকালীন অবস্থা মাত্র 9 মাসে আমরা কি হয় না 0 থেকে আমরা কত হয়ে যাই না 1 ফিট। বুঝতেই পারছো 9 মাসে আমরা 1 ফিট হয়ে যাই, মানে কত গুণ আমাদের বৃদ্ধি পাই বলতে পারো, শারীরিক বিকাশ কত দ্রুত হয়। তাহলে এটা ছিল প্রিন্যাটাল স্টেজ। তো দেখো এর আরও বৈশিষ্ট্য আছে যেগুলো তোমাদের জানা জরুরি, তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো এখানে কি কি হয়। শিশুর দেহের অঙ্গ প্রত্যঙ্গের গঠন শুরু হয়। মায়ের পুষ্টি, স্বাস্থ্য ও মানসিক অবস্থা শিশুর বিকাশে গভীর প্রভাব ফেলে। কারণ বলতে পারো যে মায়ের স্বাস্থ্য যদি হেলথ ভালো থাকে তাহলে শিশুরও হেলথ ভালো থাকে। এই জন্য কি হয় না মায়ের যে স্বাস্থ্যের প্রভাব সেটা কিন্তু শিশুর উপর পড়ে। তারপরে দেখো এই সময়টি শারীরিক বিকাশের ভিত্তি স্থাপনের সময়। এছাড়া তোমরা জানো আমাদের যে অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমাদের যে শারীরিক অ্যাপিয়ারেন্স বলতে পারো, আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এখানেই কি হয় না কমপ্লিট হয়ে যায়। তার মানে আমাদের যে অর্গানস বলতে পারো ফিজিক্যাল অর্গানস সেটা কিন্তু আমাদের গর্ভকালীন অবস্থায় কি হয়ে যায় না তৈরি হয়ে যায়। দেখবে যে আমাদের আঙুল তৈরি হয়ে যায়, আমাদের হাত তৈরি হয়ে যায়, এগুলো বৃদ্ধি পায় পরে, কিন্তু এগুলো সব কিছুই আমাদের বলতে পারো এক্সটার্নাল এবং ইন্টারনাল যে অর্গান সেগুলো কিন্তু গর্ভকালীন অবস্থায় তৈরি হয়ে যায়। তাহলে এটাই ছিল কি না প্রি ন্যাটাল স্টেজ। আশা করি তোমাদের আর বুঝতে কোনো সমস্যা হয়নি বা হবেও না। যদি হয় কোনো যদি সমস্যা হয় তাহলে আমরা লাইভ ক্লাসে কিন্তু তোমরা বলবে, আমি তোমাদেরকে কিন্তু এটা কি করব না ক্ল্যারিফিকেশন দিয়ে দেব। নেক্সট যেটা স্টেজ আসবে সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে ইনফ্যান্সি স্টেজ, যেটাকে আমরা বলবো শৈশব বা নবজাতক। এবার দেখো ইনফ্যান্সি মানে আফটার বার্থ, মানে যখন জন্মগ্রহণ হলো তারপর এর সময়কাল হচ্ছে, দেখো সময়কাল হচ্ছে জন্ম থেকে 2 বছর। তাহলে ইনফ্যান্সির যদি আমরা বলি সময়কাল সেটা হচ্ছে 0 থেকে 2 বছর, 0 থেকে 2 বছর। এবার দেখো ইনফ্যান্সিতে কি হয়। এই ইনফ্যান্সিতে দেখবে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তারপর তার কি হয় না ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট সেটা কি হয় না আগের যে বলতে পারো স্টেজ যেটা প্রিন্যাটাল স্টেজ ছিল, মাত্র বলতে পারো 9 মাসে কি হয়েছিল না একটা বাচ্চা 0 থেকে কি হয়েছিল না 0 থেকে বলতে পারো 0 থেকে প্রায় 1 ফিট হয়ে গিয়েছিল। সেই যে হার সেটা কিন্তু কমে যায়, মানে আগের স্টেজের তুলনায় বলতে পারো যে ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু কমে যায়। এবার আসি আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার তোমাদেরকে বললাম যে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট এটা কিন্তু কি হয় না শুরু হয়ে যায়, কগনিটিভ ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের কি কি বৈশিষ্ট্য সেটা যেহেতু আমরা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ব ওখানেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবার আসি আমরা সোশিও ইমোশনাল, যেটা আমাদের সামাজিক এবং আবেগীয় বিকাশ। তো দেখো এই যে স্টেজ, এই স্টেজে কিন্তু সোশ্যালাইজেশন শুরু হয়। দেখবে যে এখানে সামাজিকরণটা কিন্তু শুরু হয়। এবার বলতে পারো যে সামাজিকরণ তোমাদেরকে বলেছিলাম যে আমরা কি করি না আমরা ইন্টারাকশন শুরু করি, আমরা বলতে পারো অন্যের সাথে কি করি না কনভারসেশন বা ইন্টারাকশন শুরু করি। তো এই স্টেজে কিন্তু সোশ্যালাইজেশনটা শুরু হয়। তো দেখবে এই স্টেজের বাচ্চারা কিন্তু বাইরের যে পরিবেশ বা বাইরের যে লোকজন তাদের সাথে কিন্তু ইন্টারাকশন করতে পারে না। কারণ একটা 2 বছরের বা বলতে পারো 1.5 বছর বা 2 বছরের বাচ্চা সে কিন্তু বাইরে যেতে পারে না, তার বন্ধুদের সাথে কিন্তু কথা বলতে পারে না, প্রতিবেশীর সাথে কথা বলতে পারে না। তাহলে এর যে সোশ্যালাইজেশন এটা কোথায় শুরু হয় না এর সোশ্যালাইজেশন শুরু হয় হোম, অর্থাৎ বলতে পারো বা ফ্যামিলি বা পরিবার। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা শিশুর সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকরণ কোথা থেকে শুরু হয়, তাহলে তুমি আনসার বলবে যে একটা বাচ্চার সামাজিকরণ বা সোশ্যালাইজেশন শুরু হয় কোথা থেকে না বাড়ি থেকে বা পরিবার থেকে। এবার বলতে পারো এটা হচ্ছে একটা এজেন্সির মতো কাজ করে। তো কারা কারা এই যে সোশ্যালাইজেশনে হেল্প করে, তাহলে ফার্স্ট হচ্ছে প্যারেন্টস মানে বলতে পারো অভিভাবক বা রিলেটিভ। প্যারেন্টসের মধ্যে অভিভাবকও হতে পারে, আমাদের বলতে পারো গ্র্যান্ডমাদার, আঙ্কেল, বলতে পারো যারা রিলেটিভস আছেন ক্লোজ রিলেটিভ তাদের সাথে কি হয় না সোশ্যালাইজেশনটা শুরু হয়। তাছাড়া
দেখবে যে যারা সিবলিংস অর্থাৎ ভাই, দাদা, বোন, তাই তো, ভাই, দাদা, তাদের সাথেও কি হয় না সোশ্যালাইজেশনটা হয়ে থাকে। তাহলে তোমাদেরকে কি বললাম যে এই স্টেজে কি হয় না বাচ্চার সোশ্যালাইজেশনটা শুরু হয়, কিন্তু শুরু হয় কোথা থেকে না পরিবার থেকে। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা বাচ্চার সোশ্যালাইজেশন বা সামাজিকরণ কোথা থেকে শুরু হয়, তাহলে এর সহজ আনসার তোমরা বলবে আমাদের যে সোশ্যালাইজেশন সেটা শুরু হয় আমাদের পরিবার থেকে, আমাদের বলতে পারো বাড়ি থেকে আমাদের কি হয় না সোশ্যালাইজেশনটা শুরু হয়। এর এজেন্টসগুলো বললাম তোমাদের, প্যারেন্টস, দাদা, ভাই, বোন, আঙ্কেল, এনারাও হবেন। এবার দেখো এই স্টেজের বাচ্চারা যেহেতু বাইরে গিয়ে কারোর সাথে খেলতে পারে না, এরা কি করে না দেখবে এই স্টেজের বাচ্চারা বিশেষ করে 1.5 বছর বা 2 বছরের বাচ্চারা বাইরে গিয়ে তো খেলতে পারে না, তারা কি করে না তারা বাড়িতে বিভিন্ন টয়স নিয়ে খেলে, তাই তো, বিভিন্ন টয়স মানে বলতে পারো খেলনা নিয়ে কি করে না খেলে। সেজন্য এই যে স্টেজ এটাকে বলা হয় টয় স্টেজ, টয় স্টেজ। তাহলে কি বললাম যে এই স্টেজের আরেকটা নাম হচ্ছে কি না টয় স্টেজ। মানে কেন বললাম যে এদের সোশ্যালাইজেশনটা বললাম যে বাড়িতেই শুরু হয়, বাড়িতেই যারা বলতে পারো প্যারেন্টস বা দাদা বা ভাই বোন আছে তাদের সাথেই কি বললাম যে ইন্টারাকশনটা হয়। তাছাড়া যেহেতু এরা বাইরে যেতে পারে না, সেই জন্য কি করে না এরা বাড়ির ভেতরেই কি করে না খেলাধুলা করে, কার সাথে না বিভিন্ন খেলনার সাথে, জন্য এই এজটাকে বলবো আমরা টয় এজ। তারপরে দেখো বৈশিষ্ট্য, দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে, দ্রুত ঘটে, কিন্তু বললাম যে আগের যে স্টেজ যেটা হচ্ছে প্রিন্যাটাল স্টেজ তার তুলনায় কম। তারপর দেখো শিশুর প্রথম চলাফেরা, তাই তো, চলাফেরা মানে মুভমেন্ট শুরু হয়, হামাগুড়ি, হামাগুড়ি তো তোমাদেরকে বলেছিলাম প্রিভিয়াস ক্লাসেই, ওই জন্য তোমাদেরকে আমি কি করিয়েছিলাম না একটা হচ্ছে মোটর স্কেল, আর তো মোটর স্কেলটার মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে গ্রস আর একটা হচ্ছে ফাইন। তো দেখবে যে এই স্টেজে বাচ্চাদের কিন্তু কি হয় না গ্রস যে মোটর স্কিল সেগুলো দেখতে পাওয়া যায়, যেরকম হামাগুড়ি দেওয়া, তারপরে হাঁটা, এবং দেখো ভাষা শেখার সূচনা হয়। তার মানে এই স্টেজে বাচ্চাদেরকে কি করা হয় না ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, যেরকম বাবা, মা, এভাবে আমরা কি করি না বাচ্চাদেরকে আমরা শিখাই। এছাড়া এই স্টেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইমিটেশন, এই স্টেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইমিটেশন, ইমিটেশন অর্থাৎ এই স্টেজের বাচ্চারা কি করে, এই স্টেজের বাচ্চারা বেশি দেখবে যে কি করে না অন্যকে কপি করে, অন্য মানে প্যারেন্টস বা দাদা বা বলতে পারো সিবলিংসরা যেরকম করে সেরকমভাবে ওরা কি করে না ওটাকে রিপিট করে, ওই জন্য এটাকে বলা হয় ইমিটেটিভ স্টেজ, ইমিটেটিভ স্টেজ। তাহলে কেন বলা হয় না তোমাদেরকে বললাম যে এরা কি করে না ওটাকে অনুকরণ করে, সেই জন্য এটাকে বলা হয় ইমিটেটিভ স্টেজ। তাহলে দুটো এই স্টেজের আর এক নাম বললাম, তাহলে একটা হচ্ছে টয় স্টেজ আর একটা হচ্ছে ইমিটেটিভ স্টেজ। আশা করি তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এখানে দেখো ভালোভাবে বুঝবে এটা কিন্তু যে ভাষা শেখার সূচনা হয়। তাহলে তোমাদেরকে যদি বলে যে কোন স্তরে শিশুরা প্রথম ভাষা শেখে, তাহলে আনসার বলবো আমরা ইনফ্যান্সি বা শৈশব স্টেজ। নেক্সট হচ্ছে দেখো ইন্দ্রিয় ও প্রতিক্রিয়ার বিকাশ ঘটে, ইন্দ্রিয় ও প্রতিক্রিয়ার বিকাশ ঘটে। তাহলে এখানে যেগুলো ইম্পর্টেন্ট বললাম কথা সেগুলো হচ্ছে কি না এটাকে বলা হয় টয় এজ স্টেজ বা টয় এজ বলতে পারো। তাছাড়া তোমাদেরকে বললাম যে সোশ্যালাইজেশন যে সামাজিকরণ সেটা শুরু হয় আমাদের পরিবার থেকে, এবং পরিবারের যে এজেন্ট তারা হচ্ছেন প্যারেন্টস এবং দাদা, ভাই, আঙ্কেল, ক্লোজ রিলেটিভস যারা তারাই, কারণ তোমাদেরকে বললাম যে এই স্তরের বাচ্চারা কিন্তু বাইরে গিয়ে ইন্টারাকশন করতে পারে না। তাহলে এটা ছিল কি 2 নম্বর স্টেজ, যেটাকে আমরা বলবো শৈশব বা নবজাতক ধাপ, যেটাকে বলবো আমরা ইংলিশে বলবো ইনফ্যান্সি। নেক্সট হচ্ছে দেখো থার্ড, যেটাকে আমরা বলবো আর্লি চাইল্ডহুড। এবার এটা ভালো করে তোমরা বুঝবে যে চাইল্ডহুড, এই চাইল্ডহুড অর্থাৎ আমাদের বলতে পারো বাচপন যেটাকে আমরা বলি, এই স্টেজটা অনেক বড়,
মানে এর ডিউরেশনটা অনেক বড়। সেজন্য এই ডিউরেশনটাকে কি করি আমরা সাবডিভাইড করে দিই, তাই তো, এটাকে ছোট ছোট স্তরে আবার সাবডিভাইড করে দিই। কেন না, প্রথম যেটা আমরা পড়লাম প্রিন্যাটাল স্টেজ, দেখবে ওটা ছিল মাত্র 9 মাসের। দ্বিতীয়টা দেখবে যেটা আমরা পড়লাম ইনফ্যান্সি, সেটা হচ্ছে ডিউরেশন 0 থেকে 2 বছর। কিন্তু আমাদের যে বলতে পারো যে চাইল্ডহুড, সেটা কিন্তু কি না, আমাদের যে শিশুকাল সেটা হচ্ছে অনেক বড়, বলতে পারো সময়কালটা অনেক বেশি। সেই জন্য এটাকে কি করি না আমরা সাবডিভাইড করে দিই। তো প্রথম যেটা হচ্ছে, তাহলে দেখো চাইল্ডহুডকে আমরা কি করলাম না ভাগ করে দিলাম। তাহলে প্রথম যে স্তর বলতে পারো 3 নম্বর স্তর, কিন্তু চাইল্ডহুডের প্রথম স্তর সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এটা হচ্ছে বলতে পারো স্টেজেস অফ ডেভেলপমেন্টের 3 নম্বর স্তর, কিন্তু আমরা চাইল্ডহুডকে যদি ভাগ করি এটা হচ্ছে চাইল্ডহুডের প্রথম স্তর। এই জন্য এটাকে বলছি আমরা আর্লি চাইল্ডহুড। তাহলে এটাকে বলা হয় প্রারম্ভিক শিশুকাল। তাহলে দেখবে এর সময়কাল হচ্ছে 2 থেকে 6 বছর পর্যন্ত, 2 থেকে 6 বছর পর্যন্ত। এবার আমরা তোমাদেরকে বললাম যে ডেভেলপমেন্টের, তোমাদেরকে বলেছিলাম যে মানে বলতে পারো যে 3টে মেন ডোমেন্স, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে তোমাদের কগনিটিভ, আর একটা হচ্ছে সোশিও ইমোশনাল। তাহলে শারীরিক, প্রজ্ঞামূলক, আর একটা বলেছিলাম সামাজিক। তাহলে দেখো প্রথম যদি আমরা দেখি যে শারীরিক বিকাশ কিভাবে হয়, শারীরিক বিকাশ, তাহলে দেখবে এখানে শারীরিক বিকাশ আগের তুলনায় কম হয়, মানে ডিক্রিজিং বলতে পারো, যে কমতে থাকে। কেন বললাম যে প্রিন্যাটাল স্টেজে শারীরিক বিকাশ সর্বোচ্চ, তারপর বললাম ইনফ্যান্সিতে কমে, মানে প্রিন্যাটাল স্টেজের তুলনায় কমে। আবার এই যে তোমার বলতে পারো যে আর্লি চাইল্ডহুড, সেটা তার যে আগের স্তর তার থেকে কমে যায়, সেই জন্য এটা বলেছি যে কম হয়। এবার নেক্সট দেখবো আমরা প্রজ্ঞামূলক, প্রজ্ঞামূলক প্রজ্ঞামূলক বিকাশ। তো প্রজ্ঞামূলক বিকাশের কি হয় না বৃদ্ধি ঘটে। কতটা বৃদ্ধি ঘটে, কিভাবে ঘটে, এটা তোমাদেরকে বারবার বলছি যে আমরা যেহেতু পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়বো, তো ওখানেই বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট হচ্ছে সামাজিক, নেক্সট হচ্ছে সামাজিক, সামাজিক বিকাশ। দেখবে এই স্তরের বাচ্চারা, এই স্তরের বাচ্চারা কি করে না, এই স্তরের বাচ্চারা বাড়ি থেকে দেখবে যে এই স্তরে বাচ্চাদের স্কুলিং শুরু হয়, অর্থাৎ বাড়ি থেকে তারা কি করে না বাইরের জগতের সাথে ইন্টারাকশন শুরু করে। সেজন্য দেখবে এই যে স্তর, এই স্তরে সামাজিক বিকাশ যদি বলি, তাহলে বাচ্চারা কি করে মা বাবা বলতে পারো এদের থেকে একটু বলতে পারো কি হয় না, এদের থেকে একটু আলাদাভাবে কি হয় না ইন্টারাকশনটা শুরু হয়। মা বাবা ছাড়াও অন্যদের সাথে কি করে না ইন্টারাকশন শুরু করে। তাছাড়া এই যে স্তর বলতে পারো যে আর্লি চাইল্ডহুড, এই স্তরটার যদি বলতে পারো যে মানে তোমার যে কোন বিকাশটা সর্বোচ্চ হয়, তাহলে আমরা বলবো যে এই স্তরে সবচেয়ে যেটার মানে বলতে পারো যে বিকাশ সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ভাষা, ভাষার বিকাশ, ভাষার বিকাশ সর্বোচ্চ হয়, ভাষার বিকাশ সর্বোচ্চ হয়। এই জন্য এই স্টেজের বাচ্চাদের কি করতে হয় না ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট কিন্তু দিতে হয়। তাদের সাথে বাইরের জগতের সাথে কি করতে হয়, তাদেরকে বাইরের জগতের সাথে ইন্টারাকশন করতে দিতে হয়। তোমাদেরকে এর আগের দিনও বলেছিলাম যে অনেক প্যারেন্টস আছেন যারা ভাবেন যে কি করতে হবে না বাচ্চাদেরকে আমরা বাইরে কারোর সাথে খেলতে দেবো না, কারোর সাথে মিশতে দেবো না। তাহলে তোমাদেরকে কি বললাম যে বাইরে কারোর সাথে যদি তুমি ঠিকঠাক মিশতে না দাও, কথা বলতে না দাও, তাহলে তার বৈশিষ্ট্য কিন্তু কি হবে অনেকটা হ্যাম্পার হবে, অনেকটা কমে যাবে, অনেকটা বলতে পারো যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে এফিসিয়েন্সি সেটা অনেকটা কমে যাবে। কারণ এই স্তরে কি বললাম যে ভাষার যে বিকাশ সেটা হয় সর্বোচ্চ। তাহলে তোমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় যে কোন স্তরে শিশুর ভাষার বিকাশ সর্বোচ্চ হয়, তাহলে আমরা আনসার বলবো আর্লি চাইল্ডহুড। তাহলে আমরা আনসারটা বলবো আর্লি চাইল্ডহুড। বা দেখা হলো তোমার কোয়েশ্চেনে আর্লি চাইল্ডহুড নেই, শুধু কি আছে চাইল্ডহুড আছে, তাহলে ওটাকেই আনসার করে দেবে। তাহলে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো নেক্সট হচ্ছে দেখো এই স্তরের বাচ্চারা দেখো
এই স্তরের বাচ্চারা যেহেতু বললাম তোমাদেরকে যে বাইরের যে বলতে পারো এজেন্টস তাদের সাথে ইন্টারাকশন করে, বিশেষ করে এই স্তরের বাচ্চাদের স্কুলিং শুরু হয়, প্লে স্কুলে যায় বাচ্চারা। সেই জন্য দেখবে যে এই স্তরের বাচ্চারা যেহেতু স্কুলে যায়, সেই জন্য এই বলতে পারো এই স্তরের বাচ্চাদের যে সামাজিকরণ সেটা শুরু হয় স্কুল থেকে। তাহলে তোমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় যে মানে তোমার আর্লি চাইল্ডহুডের যে সামাজিকরণ সেটা কোথা থেকে শুরু হয়, তাহলে আমরা বলবো স্কুল। এই স্কুলে দুটো কিন্তু এজেন্ট আছে, দুটো এজেন্ট তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে টিচার্স, আর একটা এজেন্ট দেখতে পাবে তোমরা পিয়ার্স। অর্থাৎ একটা এজেন্ট হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে পিয়ার্স, মানে যেটা হচ্ছে সহপাঠী। দেখবে এই জন্য এই স্তরের বাচ্চারা কি করে, যখন তুমি দেখবে যে হয়তো তার বাবা মা বলছে যে এটা করো, তখন বাচ্চা বলে না এটা করবো না, এইভাবে আমি পড়বো না। হয়তো বাবা বা মা বলছেন যে তুমি এটাকে এইভাবে করো, তখন বাচ্চা বলবে না আমি এইভাবেই পড়বো না, আমার টিচার এইভাবে পড়িয়েছেন এইভাবেই পড়বো। তার মানে বুঝতেই পারছো যে এই স্তরে কি হয় না, বাচ্চারা টিচার্সকে কি করেন না বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকেন। কারণ তার প্রথম কি হয় না, বললাম যে বাইরের জগতের সাথে প্রথম তার ইন্টারাকশন শুরু হয় বা সামাজিকরণ শুরু হয়। তাছাড়া এই যে স্টেজ, এই স্টেজকে আমরা অন্য নামেও কি করি না, এই স্টেজটা অন্য নামেও আমরা কি করি, এটাকে বলতে পারো ডিনোট করে থাকি। তাহলে এই স্টেজের আরেক নাম কি না, এই স্টেজের আরেক নাম হচ্ছে প্লে এজ। এই স্টেজকে আমরা বলে থাকি প্লে এজ। বা তোমাদের কোয়েশ্চেন্স হতেই পারে, তোমাদের মধ্যে কোয়েশ্চেন্স আসতেই পারে যে কোনটাকে আমরা প্লে এজ বলবো আর কোনটাকে আমরা টয় এজ বলবো, বা প্লে এজ এবং বলতে পারো টয় এজের মধ্যে ডিফারেন্স কি। তাহলে খুব সিম্পল ভাবে যদি আমি বলি যে টয় এজ এবং প্লে এজ এর মধ্যে কি ডিফারেন্স না, খুব সিম্পল ডিফারেন্স মনে রাখবে যে টয় এজে বাচ্চারা শুধুমাত্র কি করে না টয়ের সাথেই খেলা করে, মানে সাধারণত কোনো বলতে পারো যে কোনো মানুষের সাথে কিন্তু খেলাধুলা সেরকম করে না। বাচ্চারা কি করে না তার যে টয়স বা খেলনা তার সাথেই যেহেতু খেলনা বলতে পারো খেলা করে, সেই জন্য ওটাকে বলছি আমরা টয় এজ। কিন্তু প্লে এজে কি হয়, বাচ্চার টয়ের সাথে সাথে টয়েজের সাথে সাথে কি করে না বলতে পারো মানুষের সাথেও খেলাধুলা করে, ভাই বোন পিয়ার্স বললাম সহপাঠী বা তার ফ্রেন্ডস তাদের সাথেও কি করে না খেলাধুলা করে। তার মানে প্লে এজের মধ্যে আমরা কি দেখতে পাই, টয়েজও দেখতে পাই প্লাস পিয়ার্স মানে তাদের সহপাঠীও দেখতে পাই। তার মানে কিন্তু আমরা ইনফ্যান্সিতে কি দেখেছিলাম যে বাচ্চা শুধুমাত্র কি করে না খেলনার সাথেই খেলাধুলা করে, সেই জন্য ওটাকে বলছি আমরা টয় এজ। তাহলে সিম্পল ডিফারেন্স যে টয় এজে কেবলমাত্র খেলনার সাথেই খেলা করে আর প্লে এজে খেলনা প্লাস পিয়ার্স দুজনের সাথেই খেলা করে, সেই জন্য এটাকে বলবো আমরা কি না, এটাকে বলবো আমরা প্লে এজ। তাহলে তোমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় যে বিকাশের কোন স্তরকে প্লে এজ বলা হয়, তাহলে তোমরা খুব সহজেই আনসারটা দিয়ে দিবে যে আর্লি চাইল্ডহুড বা প্রারম্ভিক শৈশব বলতে পারো শিশুকাল। এবার দেখো এই স্তরের আরো বৈশিষ্ট্য আছে কি, শিশুর কল্পনা ও ভাষার বিকাশ ঘটে। তোমাদেরকে আগেই বললাম যে এই স্তরে ভাষার যে বিকাশ এটা হয় সর্বোচ্চ, ভাষার বিকাশ হয় সর্বোচ্চ। এবার তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কে বলেছেন যে আর্লি চাইল্ডহুডে ভাষার বিকাশ সর্বোচ্চ হয়, খুব সহজেই তোমরা আনসারটা দিয়ে দিবে চমস্কি বলেছেন যে আর্লি চাইল্ডহুডে বাচ্চাদের ভাষার বিকাশ হয় সর্বোচ্চ। তারপর দেখো সমাজে সমাজে মিশে চলার ক্ষমতা শেখে, মানে এরা এই স্টেজে যে কিভাবে সোশ্যালাইজেশন হয় সেটা শিখতে পারে, মানে শেখাটা শুরু হয়। তারপর দেখো মোটর দক্ষতা, তোমাদেরকে এটা আগেই পড়িয়ে দিয়েছি, মোটর দক্ষতা যেরকম হাঁটা, দৌড়ানো, আঁকা, লেখা বিকশিত হয়। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মোটর দক্ষতার মধ্যে কি আছে না মিক্স আছে। এখানে জানো তোমরা যে হাঁটাটা হচ্ছে গ্রস বা স্থূল, দৌড়ানোটা হচ্ছে গ্রস স্কিল, আঁকাটা হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে ফাইন মোটর স্কিল এবং লেখাটা হচ্ছে ফাইন মোটর স্কিল। তার মানে আর্লি চাইল্ডহুডে আমরা কি দেখতে পাই যে আর্লি চাইল্ডহুডে
ফাইন মোটর স্কিলস যেটা সেটা কি হয় ডেভেলপড হতে শুরু করে। তাহলে তোমাদের যদি কোয়েশ্চেন হয় যে কোন স্টেজে বা কোন স্তরে বিকাশের কোন স্তরে শিশুদের সূক্ষ্ম বিকাশের সূচনা হয়, তাহলে আনসারটা হবে আর্লি চাইল্ডহুড। আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট, তাহলে আবার বলে দিচ্ছি এই স্টেজের যে হাইলাইট সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে এই স্তরে ভাষার বিকাশ সবচেয়ে বেশি হয়, ওই জন্য লিখেছি সর্বোচ্চ। এই এই স্তরে তোমাদেরকে বললাম যে কি হয় না বাচ্চার স্কুলিং শুরু হয়, বাচ্চারা স্কুল যেতে শুরু করে, সেই জন্য এর যে সামাজিকরণ বলতে পারো আর্লি চাইল্ডহুডের যে সামাজিকরণ সেটা শুরু হয় বিদ্যালয় থেকে। বিদ্যালয়ে যে এজেন্ট সেটা হচ্ছে টিচার্স মানে শিক্ষকগণ এবং হচ্ছে পিয়ার্স। এবার আরেকটা তোমাদেরকে বললাম যে এই স্টেজকে বলা হয় প্লে এজ, কারণ বাচ্চা কি করে না এই স্টেজে তার সহপাঠীদের সাথে খেলা করে প্লাস টয়েজের সাথেও খেলা করে, ওই জন্য এই স্টেজটাকে বলা হয় প্লে এজ। এই স্টেজের বাচ্চারা খেলতে খুব পছন্দ করে। নেক্সট এবার দেখো 4 নম্বর, যেটাকে আমরা বলবো মিডল চাইল্ডহুড বা মিডল অ্যান্ড, এর সাথে আমরা আরেকটা অ্যান্ড যোগ করে দেব যে লেট চাইল্ডহুড, তাই তো। এর যে সময়কাল, এর সময়কাল হচ্ছে 6 থেকে 12 বছর। তাহলে এর যে সময়কাল সেটা হচ্ছে 6 থেকে 12 বছর। তাহলে ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে বললাম 3টে ডোমেন নিয়েই আমরা কি করব ডিসকাশন করব, কারণ তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে তোমাদের বিকাশের যে ডোমেন বা ক্ষেত্র সেটা হচ্ছে মূল হচ্ছে 3টে, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে প্রজ্ঞামূলক আর একটা হচ্ছে সামাজিক। এবার দেখো তোমাদেরকে এই 3টে ডোমেনই পড়িয়েছি, এবার এদের বলেছিলাম যে এদেরকে কি করা হয় না আরও সাব ডিভাইড করা হয়, মানে এদের আরও বলতে পারো যে এগুলোকে আরও আমরা কি করতে পারি না সাব ডিভিশন করতে পারি, কিন্তু মূল যে 3টে ডোমেন সেটা নিয়ে আমরা কিন্তু কি করব না ডিসকাশন করব। এবার দেখো ফার্স্ট যেটা সেটা হচ্ছে শারীরিক। এবার তোমাদেরকে প্রথম থেকেই বলছি যে শারীরিক বিকাশ কি হয় না ডিক্রিজিং অর্ডারে কমতেই থাকে। তাহলে প্রিন্যাটালে ছিল সবচেয়ে বেশি, ইনফ্যান্সিতে প্রিন্যাটাল থেকে কম, তারপর বললাম আর্লি চাইল্ডহুডে তোমার ইনফ্যান্সি থেকে কম হয়, আবার দেখো যে মিডল অ্যান্ড লেট চাইল্ডহুডে কি হয় না আর্লি চাইল্ডহুড থেকে কমে, তার মানে এর যে রেট সেটা কমতেই থাকে। এবার নেক্সট যেটা দেখবো প্রজ্ঞামূলক। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে প্রজ্ঞামূলক। তো প্রজ্ঞামূলক বিকাশ কিন্তু বাড়তেই থাকে। তো কিভাবে বাড়ে, কতটা বাড়ে, কোন কোন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেটা আমরা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশেই কিন্তু সেটা পড়বো, সেই জন্য এটাকে স্কিপ করে যাচ্ছি। নেক্সট হচ্ছে এবার বলতে পারো সামাজিক, সোশিও ইমোশনাল। এবার দেখো সামাজিক বিকাশ, এখানে কি কি বৈশিষ্ট্য দেখতে পাই। এবার দেখো এখান থেকে বললাম যে প্লে স্কুলে বাচ্চা যেতে শুরু করে, কিন্তু এখান এই যে স্টেজ 6 অ্যাকচুয়ালি আমাদের বলতে পারো যে স্কুলিং আমাদের শুরু হয় 6 বছর থেকে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলিং শুরু হয় 6 বছর থেকে, কিন্তু এখন তোমরা জানো যে 6 বছরের আগে আমরা কোথায় যাই না প্লে স্কুলে যাই, বাচ্চা কোথায় যায় প্লে স্কুলে যায় মানে খেলতে যাই। তাহলে পঠন পাঠন যদি আমরা বলি এই 6 বছর থেকেই শুরু হয়। তাহলে এই স্তরের বৈশিষ্ট্য কি, তাহলে বাচ্চা কি করে না বিদ্যালয় জীবন শুরু হয়, মানে তোমার যে পড়াশোনা তার জীবনটা কিন্তু এখান থেকেই স্টার্ট হয়। তাহলে আমরা যদি বলি যে বিদ্যালয় শুরু হয় কোন এজ থেকে, তাহলে বলবো বা কোন স্তরে, তাহলে আমরা বলবো মিডল অ্যান্ড লেট চাইল্ডহুডে, কারণ তোমরা জানো ভালোভাবে যে 6 বছর থেকেই কিন্তু স্কুলিংটা শুরু হয়। নেক্সট হচ্ছে দেখো এই স্টেজের বাচ্চাদের কি দেখতে পাও না এই স্টেজের বাচ্চারা স্কুলিং যখন যায় দেখবে, প্রথম বললাম যে আর্লি চাইল্ডহুডে যখন বাচ্চারা কি যায় স্কুলে যায়, তখন দেখবে যে স্কুলে কি হয় না বাচ্চাদের বললাম দুটো এজেন্ট, একটা হচ্ছে শিক্ষক টিচার আর একটা বললাম যে পিয়ার্স বা সহপাঠী। তো আর্লি চাইল্ডহুডে কি হয়, আর্লি চাইল্ডহুডে বাচ্চারা শিক্ষককে ইম্পর্টেন্স দিয়ে থাকেন, এবং আরেকটা হয়
যে আর্লি চাইল্ডহুডে বাচ্চারা কি করে না তাদের যে ফ্রেন্ডস বা পিয়ার্স বলতে পারো বন্ধু, তারা সবাই হয়, সবাই ওদের বন্ধু হয়। একটা বলতে পারো যে আর্লি চাইল্ডহুডের বাচ্চা যখন প্লে স্কুলে যায় বা বলতে পারো যে স্কুলে যখন যায়, প্লে স্কুল খেলতে যায়, তখন ওর কাছে সবাই হচ্ছে বন্ধু। কিন্তু এই স্টেজের বাচ্চারা কি করে দেখবে যে এর যে সোশ্যালাইজেশন সেটা শিক্ষক থেকে বেড়ে কোথায় চলে আসে না পিয়ার্স অর্থাৎ সহপাঠী। দেখবে এই স্টেজের বাচ্চারা বেশি তার বন্ধুর উপর কি করে না ইম্পর্টেন্স দেয়, মানে বন্ধুকে খুব কিন্তু গুরুত্ব দিয়ে থাকে। এবার দেখো এই স্টেজের বাচ্চারা আর কি বৈশিষ্ট্য দেখা যায়, বললাম যেহেতু বন্ধুকে খুব ইম্পর্টেন্স দেয়, এবং এই স্টেজের বাচ্চারা দেখবে যে বন্ধুত্ব কার সাথে করে, মানে মিডল অ্যান্ড লেট চাইল্ডহুডে বাচ্চারা দেখবে যে বন্ধুত্ব কার সাথে করবে। আর্লি চাইল্ডহুডে ও ছেলে মেয়ে সবার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু এই স্টেজে বাচ্চারা কি করে না পিয়ার্স বা ফ্রেন্ডস কাদের সাথে করে, মানে ফ্রেন্ডশিপ কাদের সাথে করে, কাদের সাথে করে না সেম জেন্ডার, সেম জেন্ডার। অর্থাৎ আমরা যদি এটাকে ভেঙে বলি, এটাকে যদি আমরা ভেঙে বলি যে একটা ছেলে একটা ছেলের সাথে বন্ধুত্ব করে, একটা মেয়ে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করে, তাহলে এই যে তোমার বলতে পারো মিডল অ্যান্ড লেট চাইল্ডহুডে কি হয় না ফ্রেন্ডশিপ শুরু হয়, যেটা হচ্ছে পার্মানেন্ট ফ্রেন্ডশিপ, পার্মানেন্ট ফ্রেন্ডশিপ। তাহলে আর্লি চাইল্ডহুডে কি ছিল না সবার সাথেই ও কি করতো ফ্রেন্ডশিপ করতো, সবাই ওর বন্ধু ছিল। কিন্তু এই স্টেজে এসে বাচ্চা কি করে না ও সেম জেন্ডারের সাথে কি করে বন্ধুত্ব করে। এটা কে বলেছেন, এটা বলেছেন ফ্রয়েড। তোমাদেরকে যখন পড়াবো তখন তোমরা আরো ভালোভাবে এটা বুঝতে পারবে। ফ্রয়েড বলেছেন যে এই স্টেজের বাচ্চাদের বলতে পারো যে বিকাশ এভাবেই হয় যে এই স্টেজের বাচ্চারা পিয়ার্সের উপর বলতে পারো যে ইন্টারাকশনটা বেশি হয়, মানে সহপাঠীদের সাথে বেশি বেশি গল্প করে, বেশি বেশি ফিলিংস শেয়ার করে, এবং তারা বন্ধুত্ব করে সেম জেন্ডারের সাথে, অর্থাৎ ছেলে করে ছেলের সাথে বন্ধুত্ব, মেয়ে করে মেয়ের সাথে বন্ধুত্ব। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট নেক্সট হচ্ছে বুদ্ধিভিত্তিক, যেটাকে আমরা বলি কগনিটিভ ও সামাজিক বিকাশ বৃদ্ধি পায়। এটা আগেই বলে দিয়েছি যে কগনিটিভ ডেভেলপমেন্ট কতটা হয় এবং কি কি বৈশিষ্ট্য দেখা যায়, এটা আমরা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতেই পড়বো, সেই জন্য ওটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। নেক্সট নেক্সট হচ্ছে দেখো দলবদ্ধ কাজের গুরুত্ব বোঝে। দেখবে বললাম বাচ্চারা কি হয় না দলবদ্ধ হতে পারে, মানে গ্রুপে গ্রুপে কি করে বিভক্ত হয়। তোমরা দেখবে যে এই স্টেজের বাচ্চাদেরকে বললাম যে এরা কি করে না সেম যে জেন্ডার, সেম জেন্ডারের সাথে কি করে না বন্ধুত্ব করে। সেই জন্য আমরা দেখবে যেহেতু এটা 12 বছর পর্যন্ত, মানে বুঝতেই পারছো ক্লাস 6 পর্যন্ত দেখবে যে বাচ্চারা দলবদ্ধ হয়, দেখবে ওর ফ্রেন্ড সার্কেল আলাদা হয়, একসাথে স্কুল যায়, একসাথেই খেলা করে। তো দলবদ্ধভাবে কি করে না দলবদ্ধ কাজের কিন্তু এরা ইম্পর্টেন্সটা বুঝতে পারে। তারপরে দেখো আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ সেলফ কন্ট্রোল শেখে, নিজেকে যে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এটা কিন্তু ভাবনা চিন্তাটা চলে আসে। তাছাড়া এদের বললাম যে যেরকম তোমরা বলতে পারো যে ইনফ্যান্সি হচ্ছে 0 থেকে 2 বছর, তখন দেখবে বাচ্চা নিজের প্রতি কোনো কন্ট্রোল বলতে যে শারীরিক কন্ট্রোলও থাকে না বাচ্চার, মানে নিজে থেকে যে হাঁটবে, নিজের যে বডি বলতে পারো নিজের যে মাসল সেগুলোর প্রতি কিন্তু কন্ট্রোল থাকে না, সেই জন্য দেখবে উল্টে উল্টে পড়ে যায়, হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতে হয়। তারপরে দেখবে নেক্সট যেটা আমরা দেখব যে আর্লি চাইল্ডহুডে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা যত বড় হতে থাকি আমাদের কন্ট্রোল কিন্তু শারীরিক বলতে পারো যে দৈহিক কন্ট্রোল কিন্তু বাড়তে থাকে। তাছাড়া আমাদের বলতে পারো যে কগনিটিভ ডেভেলপমেন্ট যেহেতু ঘটতে থাকে, তাহলে আমাদের বললাম যে সেলফ কন্ট্রোলও কি হয় না বৃদ্ধি পায়। এবার দেখো তোমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা বলছি না এই জন্যই কারণ পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আছে, ওখানেই আমরা খুব ভালোভাবে পড়বো কগনিটিভ ডেভেলপমেন্টটা। নেক্সট নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স। এটা হচ্ছে 12 থেকে 18 বছর, 12 থেকে 18 বছর। তো দেখো আমরা এই 5টা স্তরই কেন পড়বো, আরও তো স্তর ছিল 18 বছরের পর। কিন্তু দেখবে তুমি একটা আপার প্রাইমারির টিচার হবে, তুমি কি হবে আপার প্রাইমারির টিচার। এবার তুমি কোন ক্লাসকে পড়াবে, তুমি পড়াবে ক্লাস 6 to 8। তো দেখবে ক্লাস 6 to 8, তো দেখবে একটা বলতে পারো যে ক্লাস 8-এর বা 8ম শ্রেণীর বাচ্চার বয়স কত হয়, ম্যাক্সিমাম 14 বছর।
ম্যাক্সিমাম 14 বছর বা 15 বছর, 14 বছর বা 15 বছর। তার মানে 14 বা 15 যে এই সংখ্যাটা কিন্তু এই যে 12 থেকে 18-র মধ্যেই পড়ে। তার মানে তোমাকে অ্যাডাল্টকে কিন্তু পড়াতে হচ্ছে না, সেজন্য তোমার সিলেবাসে কিন্তু এই যে বলতে পারো যে কৈশোরকাল বা অ্যাডোলেসেন্সের পর কিন্তু তোমার আর পড়তে হয় না, আমরা এতদূর পর্যন্তই কিন্তু পড়ব। বা এটার আরেকটা নাম হচ্ছে বয়স সন্ধিকাল, তোমাদেরকে বলবো এখনই। এবার দেখো এর যে সময়কাল, তাহলে তোমাদেরকে বললাম যে 12 থেকে 18 বছর পর্যন্ত। এবার ফার্স্ট যেটা জানবো আমরা শারীরিক। শারীরিক কি কি পরিবর্তন হয়, তাহলে দেখো এই স্টেজের যে 3টে ডোমেন, সেটা হচ্ছে শারীরিক। তোমাদেরকে বলেছি যে 3টে মেন ডোমেন, একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে কগনিটিভ, আর একটা হচ্ছে সামাজিক। তো দেখো এই স্তরে যে শারীরিক কি কি পরিবর্তন আসে, দেখো এই স্টেজে কি হয় না, আমাদের যে শারীরিক বিকাশ অর্থাৎ বলতে পারো যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আগের তুলনায় বেড়ে যায় অনেক। কি হয় না, আমাদের শারীরিক বিকাশ ঘটে থাকে, সেটা আমাদের বলতে পারো যে দৈহিক কি কি পরিবর্তন হয়। তো তোমাদেরকে লিখিয়ে দিয়েছি এখানে, দেখো বৈশিষ্ট্য যে দেহের দ্রুত পরিবর্তন ঘটে। সেকেন্ডারি দেখো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স এগুলোর কিন্তু বিকাশ ঘটে থাকে। দেখবে যেরকম যে ছেলেদের এবং মেয়েদের যে ভয়েস, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মেয়েদের যে ভয়েস দেখবে সেটা খুব সূক্ষ্ম হয়, এবং ছেলেদের যে ভয়েস সেটা কিন্তু দেখবে একটু মোটা হয়। তাহলে এর থেকে আমরা তাছাড়া দেখবে আর কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, দেখবে এই স্টেজে ছেলেদের মধ্যে দেখবে যে মানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক কিন্তু কি হয় না বিকাশ ঘটে, মেয়েদেরও ঘটে। তো এই জন্য বলছি যে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক যেরকম দাড়ি গোঁফ গজানো, এগুলো কিন্তু এই স্তরেই ঘটে থাকে। তারপরে নেক্সট হচ্ছে দেখো মানসিক দ্বন্দ্ব ও আত্মপরিচয়ের বিকাশ ঘটে। এবার দেখো মানসিক দ্বন্দ্ব, যেটাকে আমরা যদি বলি মেন্টাল যে বলতে পারো যে কনফ্লিক্ট, সেটা কিন্তু এই স্টেজে দেখতে পাওয়া যায়। এবং আত্মপরিচয়ের কিন্তু বিকাশ ঘটে এই স্টেজে। নিজের পরিচয় কিন্তু খুব বলতে পারো যে নিজের পরিচয়ে কি হয় না, বাচ্চারা বলতে পারো নিজের পরিচয়টা বা নিজের আইডেন্টিটিটাকে কিন্তু খুব প্রায়োরিটি দিয়ে থাকে। নেক্সট হচ্ছে স্বাধীন চিন্তা ভাবনার বিকাশ ঘটে। মানে ও যা ভাবছে সেটা ও কারো ইনফ্লুয়েন্সে ভাবছে না, ও নিজে থেকেই সেটা ভাবছে। এবার দেখো নেক্সট যদি বলি সেটা হচ্ছে বললাম যে তোমাদের যেটা প্রজ্ঞামূলক, এটার কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম, কিন্তু পরে এটা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। বারবার তোমাদেরকে বলছি যে বারবার কি বলছি যে আমরা এটা পড়ব পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশে। নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে সামাজিক। এবার দেখো এই সামাজিক বিকাশে কি কি পরিবর্তন দেখতে পাই আমরা। দেখবে এই স্টেজের বাচ্চারা বা এই স্টেজের স্টুডেন্টরা, দেখবে এই বয়সটাকে বলা হয় ঝড় ঝাপটার বয়স। কেন না, যতগুলো তোমার বাজে হ্যাবিট এই স্টেজেই কিন্তু শুরু হয়। দেখবে অনেকে স্মোকিং, অনেকে ড্রিঙ্কস, এই যে বাজে অভ্যাস বা বাজে বলতে পারো যে হ্যাবিট, সেটা এই স্টেজেই শুরু হয়। এই স্টেজেই দেখবে অনেক খারাপ কাজেই কি হয় না বাচ্চারা লিপ্ত হয়ে যায়। এজন্য এই স্টেজটাকে দেখবে বলা হয় স্ট্রম অ্যান্ড স্ট্রেস বা পরিবর্তনের সময়কাল ধরা হয়। এটাকে বলা হয়, এটাকে কি বললাম তাহলে, এটা স্ট্রম অ্যান্ড স্ট্রেস পরিবর্তনের সময়, বা তোমাদেরকে আরেকটা নাম বললাম যে এটাকে বলা হয় ঝড় ঝাপটা রেস। মানে এই স্টেজের বাচ্চাদের বললাম যে অনেক কি হয় না, অনেক বলতে পারো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অনেক কঠিন পরিস্থিতি তুমি তোমার লাইফে দেখতে পেয়েছো, হয়তো আমরা দেখেছি। এবং বললাম তোমাদেরকে যে এই স্টেজের যে বাচ্চা তারা কি হয় না বিভিন্ন বাজে হ্যাবিটে কি হয়ে যায় না লিপ্ত হয়ে যায়। সেই জন্য দেখবে যারাই কি করবে না, এই যে বয়স, এই বয়সটাকে খুব ভালোভাবে পার করে দিতে পারবে
দেখবে তারাই দেখবে লাইফে কিন্তু খুব সাকসেসফুল হয়ে থাকে। কারণ এই স্টেজটাই বললাম যে তোমার হচ্ছে ঝড়ঝাপটার এজ, বিভিন্ন চিন্তা ভাবনা আসবে, বিভিন্ন বলতে পারো যে মানে ডিজায়ার তুমি দেখতে পাবে, যেগুলোকে তোমাকে কি করতে হবে না নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্য অ্যাজ এ প্যারেন্ট কি করতে হয় না, এই যে বয়স 12 থেকে 14 বছর বাচ্চাদেরকে খুব ভালোভাবে কি করতে হয় না গাইড করতে হয়। তাহলে এই এজটাকে যদি পার করে দেওয়া যায় ভালোভাবে, তাহলে কিন্তু কি বললাম তোমার যে ঝড়ঝাপটার এজ সেটা কিন্তু পার হয়ে গেলে। তাহলে এটাই ছিল তাহলে আজকে তোমাদের যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের যে স্তর, সেটা কিন্তু 5টা বললাম। যে বেসিক যেটা বললাম যে প্রায় সব মনোবিজ্ঞানী কিন্তু এই মতে কি করেছেন না হ্যাঁ বলেছেন যে হ্যাঁ এই 5টাই কি আছে না স্তর আছে। এবার দেখো এটা ছিল বেসিক বা জেনারেল। এবার আগের যে আমাদের প্রিভিয়াস ক্লাস, এই প্রিভিয়াস ক্লাসের যে এমসিকিউ, এরপর কিন্তু আমরা এমসিকিউগুলো এক এক করে সলভ করব। তো চলো শুরু করি। নেক্সট, তাহলে দেখো আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেটা হচ্ছে ডোমেনস অফ ডেভেলপমেন্ট, আর একটা পড়েছিলাম আমরা মোটর ডেভেলপমেন্ট। তো এই দুটো টপিক থেকেই তোমাদের কি করব না এমসিকিউগুলো সলভ করব। তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি এটা যেহেতু রেকর্ডিং ক্লাস, তাহলে এই ক্লাসটা রেকর্ডেড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় এমসিকিউয়ে, তোমরা অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানাবে, আমি তোমাদের যে কোয়ারিজ বা ডাউট সেটা কিন্তু ক্লিয়ার করে দেব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, শিশু বিকাশের প্রধান ক্ষেত্র কয়টি? তো তোমাদেরকে বলেছিলাম যে এর যে মেন ডোমেন, বিকাশের যে মেন ডোমেন সেটা হচ্ছে 3টি। তাহলে কি বলেছিলাম যে ডেভেলপমেন্টের মেন ডোমেন সেটা হচ্ছে কি না 3টি। কি কি তোমাদেরকে ডেভেলপমেন্টের 3টি মেন ডোমেন বলেছিলাম। একটা হচ্ছে ফিজিক্যাল, তোমাদেরকে বলেছিলাম, একটাকে বলি আমরা কগনিটিভ, আর একটাকে বলি আমরা সোশিও ইমোশনাল। তাহলে প্রিভিয়াস ক্লাসেই এটা ডিসকাশন করেছি যে তোমাদের বিকাশের 3টি ডোমেন আছে বা ক্ষেত্র আছে। একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে প্রজ্ঞামূলক, আর একটাকে বলবো আমরা সামাজিক। তাহলে সঠিক আনসার হয়ে যাবে 3টি, বি। নেক্সট কোয়েশ্চেন, বিকাশের 3টি প্রধান ক্ষেত্র হলো। এবার দেখো তোমাদেরকে বারবার বলি আমি, সিডিপি হচ্ছে একদম পুরো কনসেপ্ট। তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, তাহলে সিডিপি মুখস্থ করার কোনো মেমোরাইজেশনের কোনো ব্যাপার নেই, মেমোরাইজ হয়ে যাবে তোমার যদি কি থাকে না কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে দেখো এখানে কি বলেছে যে বিকাশের 3টি প্রধান ক্ষেত্র, মানে 3টে যে মেন ডোমেন আছে। কি কি মেন ডোমেন? তাহলে ফার্স্ট এখানে বলেছে শারীরিক, মানসিক ও সামাজিক। তারপরে দেখো সেকেন্ড হচ্ছে বুদ্ধিভিত্তিক, শারীরিক ও শিক্ষাগত। তারপর দেখো এটা বি অপশনে। থার্ড বলেছে শারীরিক, বুদ্ধিভিত্তিক বললাম, সামাজিক ও আবেগীয়। তারপরে ফোর্থ যেটা সেটা হচ্ছে শারীরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক। তো আগের কোয়েশ্চেনেই তোমাদেরকে বললাম যে কি ডেভেলপমেন্টের 3টে ডোমেন, মেন 3টে ডোমেন। একটাকে বলবো আমরা শারীরিক, একটাকে বলবো আমরা কগনিটিভ বা যেটাকে আমরা বলি মানসিক, আর একটা 3 নম্বরে হচ্ছে সেটা হচ্ছে সামাজিক। তাহলে এর সঠিক আনসার কি হবে? সঠিক কোন অপশনে পাচ্ছি আমরা দেখতে? শারীরিক, মানসিক ও সামাজিক। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। আবার বলছি যে বিকাশের মেন 3টে ডোমেন্স, একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে মানসিক বা বলতে পারো প্রজ্ঞামূলক, আর একটাকে বলবো আমরা সামাজিক। নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো শিশুর উচ্চতা, ওজন, পেশি বিকাশ কোন ক্ষেত্রের অন্তর্গত? তাহলে দেখো শিশুর উচ্চতা, হাইট যেটাকে আমরা বলি, ওজন, পেশি বিকাশ কোন ক্ষেত্রের অন্তর্গত? তাহলে 3টে ডোমেন আছে, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে প্রজ্ঞামূলক বা কগনিটিভ যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে সামাজিক। তাহলে কোনটার মধ্যে আছে এটা? তাহলে ফার্স্ট অপশন দিয়েছে দেখো মানসিক, তারপরে দেখো শারীরিক বিকাশ, তারপরে দিয়েছে সামাজিক বিকাশ, তারপরে দিয়েছে আবেগীয় বিকাশ। তাহলে দেখতেই পাচ্ছ যে উচ্চতা, ওজন, পেশি বিকাশ এগুলো হচ্ছে আমাদের
বডির বলতে পারো অর্গানসের ডেভেলপমেন্ট, তাই তো, বিভিন্ন অর্গানসের ডেভেলপমেন্ট। তাহলে এটাকে আমরা কি বলি না, যেহেতু এটা দেখতেই পাচ্ছ যে এই ডেভেলপমেন্টটা হচ্ছে কি না, বিশেষ করে গ্রোথ বলতে পারি যে এটা হচ্ছে শারীরিক বলতে পারো ডেভেলপমেন্ট। সেই জন্য সঠিক আনসার কোনটা হয়ে যাবে, কারণ উচ্চতা, ওজন, পেশি এগুলো হচ্ছে কি না আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের পার্ট। তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে শারীরিক বিকাশ। তাহলে শারীরিক বিকাশ সেটা হচ্ছে ইংলিশে আমরা বলি, সেটাকে বলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট। নেক্সট নেক্সট কোয়েশ্চেন, শিশুর চিন্তা, যুক্তি ও স্মৃতি কোন বিকাশের অন্তর্গত? ফার্স্ট আছে দেখো শারীরিক বিকাশ, সেকেন্ড বুদ্ধিভিত্তিক বা জ্ঞানীয় বিকাশ, থার্ড হচ্ছে আবেগীয় বিকাশ, ফোর্থ হচ্ছে ভাষাগত বিকাশ। তাহলে কোনটা আনসার তুমি বলবে, কোনটা আনসার তুমি বলবে? তাহলে তোমাদের যে প্রিভিয়াস ভিডিও সেখানে কিন্তু তোমাদেরকে লাইভ ক্লাসে বলেছিলাম কি না, আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, যে কগনিটিভ কথাটা সেটা হচ্ছে কগনিশিয়ার থেকে, যার অর্থ হচ্ছে কি না বলেছিলাম যে থিঙ্কিং, থিঙ্কিং অর্থাৎ আমরা আমাদের চিন্তন বলতে পারো। এই থিঙ্কিং কথার মধ্যে কি কি আছে না, প্রবলেম সলভিং আছে, মেমোরি আছে, অনেক কিছুই আছে যেটা আমরা পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টেও পড়বো। তাহলে এখানে দেখো কি বলেছে, শিশুর চিন্তা অর্থাৎ থিঙ্কিং, যুক্তি লজিক, স্মৃতি কোন বিকাশের অন্তর্ভুক্ত? তাহলে আমরা এগুলোকে কোন বিকাশের অন্তর্ভুক্ত বলবো না, এগুলো হচ্ছে প্রজ্ঞামূলক বা মানসিক বিকাশ। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রজ্ঞামূলকটাকে আরেকটা আমরা কি ভাষায় বলে থাকি, এর প্রজ্ঞামূলকটাকে আরেকটা বলি জ্ঞানীয় বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে ইংলিশ টার্মটাই মনে রাখবে, তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো ফার্স্ট অপশন বলেছে শারীরিক, তাহলে এটা হবে না। তাহলে সেকেন্ড অপশনেই আছে দেখো বুদ্ধিবৃত্তিক বা জ্ঞানীয় বিকাশ, যেটাকে আমরা বলে থাকি কগনিটিভ ডেভেলপমেন্ট। নেক্সট নেক্সট কোয়েশ্চেন, দেখো শিশুর অনুভূতি প্রকাশ, রাগ, ভয়, ভালোবাসা প্রকাশ এগুলো কোন বিকাশের অন্তর্ভুক্ত? বুঝতেই পারছো, অনুভূতি মানে ফিলিংস তোমার, তারপরে হচ্ছে রাগ মানে অ্যাঙ্গার, তারপর হচ্ছে ভয় ফেয়ার, এগুলো কোন বিকাশের অন্তর্ভুক্ত? তোমাদের আমি পড়িয়েছিলাম, প্রত্যেকটা বলেছিলাম যে 3টে ডোমেন আছে এবং 3টে ডোমেনের যে সাব ডিভিশন সেগুলোও কিন্তু তোমাদের প্রিভিয়াস ক্লাসে করিয়েছি। তাহলে দেখো অপশানে কি দেওয়া আছে, অপশান দেওয়া আছে সামাজিক বিকাশ, নেক্সট দেওয়া আছে আবেগীয় বিকাশ, তারপর দেখো নৈতিক বিকাশ, তারপরে আছে ভাষাগত বিকাশ। 4 নম্বর অপশানে আছে ভাষাগত বিকাশ, ভাষাগত বিকাশ। তাহলে কোনটা হবে? তাহলে বুঝতেই পারছো অনুভূতি প্রকাশ, রাগ, ভয়, ভালোবাসা এগুলো হচ্ছে আমাদের কি না আবেগ, এগুলো হচ্ছে আমাদের আবেগ, ইমোশনস, তাই তো। তাহলে আনসার হয়ে যাবে আমাদের বি, তাই তো, আনসার হয়ে যাবে বি অপশন। তাহলে বি অপশন হচ্ছে আবেগীয় বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, আবেগীয় বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট। নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো, সঠিক ভুল, ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা শিশুর কোন বিকাশের সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ কোনটা রাইট কোনটা রং, তাই তো, কোনটা সঠিক বা কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই যে বোঝার ক্ষমতা এটা কোন বিকাশের অন্তর্গত? আমরা বলে থাকি না যে এটা ঠিক হলো না, এটা অন্যায় হলো, তাহলে এটা কোন বিকাশের অন্তর্গতর মধ্যে পড়বে? তাহলে দেখো ফার্স্ট বলেছে আবেগীয় বিকাশ, সেকেন্ড অপশন বলছে সামাজিক বিকাশ, তারপরে বলছে নৈতিক বিকাশ, তারপরে বলছে জ্ঞানীয় বিকাশ। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল, অর্থাৎ আমরা বলতে পারবো যে কোনটা রাইট এবং কোনটা রং, এই যে বিকাশ এটা হয় আমাদের নৈতিক বিকাশে। কোথায় হয়? আমাদের নৈতিক বিকাশে। ওই জন্য তোমাদের ডেভেলপমেন্ট থিওরি যখন পড়াবো তখন তোমরা দেখবে যে কোলবার্গসের একটা কি আছে না নৈতিক বিকাশের একটা থিওরি আছে, ওটা যখন পড়াবো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এটা সঠিক আনসার হয়ে যাবে তাহলে কি না নৈতিক বিকাশ, আনসার হয়ে যাবে নৈতিক বিকাশ। তারপর ভাষা ব্যবহার, শব্দের উচ্চারণ ও যোগাযোগের বলছে যোগাযোগের দক্ষতা কোন বিকাশের অন্তর্গত? দেখো এখানে যে কোয়েশ্চেন তোমরা দেখবে মাঝে মাঝেই আমাদের যে কোয়েশ্চেন্সে আমাদের আনসারের ক্লু কিন্তু দেওয়া থাকে, মানে এর উত্তর কি হবে
এই কোয়েশ্চেন্সের মধ্যেই আমরা যদি ভালোভাবে পড়ি, কোয়েশ্চেন্সটাকে যদি আমরা খুব ভালোভাবে পড়ি, তাহলে কিন্তু আনসারটা দেখবে অনেক কোয়েশ্চেন্সের আনসার বলতে পারো কোয়েশ্চেন্সের মধ্যেই আছে। তো এই যে কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সের আনসার কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যেই আছে। দেখো বলেছে ভাষা ব্যবহার, শব্দ উচ্চারণ, যোগাযোগের দক্ষতা কোন বিকাশের অন্তর্গত? তাহলে এটাকে এখানে ফার্স্ট অপশন দেখো, ফার্স্ট অপশন বলেছে শারীরিক বিকাশ, ভাষাগত বিকাশ, তারপর হচ্ছে সামাজিক বিকাশ, তারপরে হচ্ছে আবেগীয় বিকাশ। তাহলে দেখতেই পাচ্ছ এখানে ভাষা ব্যবহার, শব্দ উচ্চারণ, যোগাযোগের দক্ষতা, তার মানে কি কমিউনিকেশন আমরা কিসের মাধ্যমে করি? আমরা কারোর সাথে যখন কমিউনিকেশন করি, তাহলে আমাদের যে মিডিয়াম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা সঠিক আনসার কি বলবো আমরা? এর সঠিক আনসার হয়ে যাবে ভাষাগত বিকাশ। সঠিক আনসার হয়ে যাবে ভাষাগত বিকাশ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তোমরা যখন এই ক্লাসটা দেখবে, তোমরা নিজেরাই চেষ্টা করবে প্রথমে আনসারটা করার, তারপরে আনসার তো আমি বলে দিচ্ছি। এবার এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, নেক্সট যে লাইভ ক্লাস সেখানে কিন্তু তোমরা বলবে তোমাদের যে ডাউট বা কোয়ারি, সেগুলো বলবে, তোমাদেরকে সব কিছুই ক্লিয়ার করে দেবো। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে শিশুর সামগ্রিক বিকাশ বলতে বোঝায়, মানে ওভারঅল ডেভেলপমেন্ট বলতে বোঝায়। বলতে কি বলছে? যে সামগ্রিক বিকাশ, যেটাকে আমরা বলি ওভারঅল ডেভেলপমেন্ট, বলতে কি বোঝায়? তাহলে ফার্স্ট বলছে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সব ক্ষেত্রের সমন্বিত বিকাশ, শিক্ষাগত বিকাশ। তাহলে কি আনসার হবে? তোমরা নিজেরাই চেষ্টা করো, তারপরে আমি বলছি আনসারটা। তাহলে কি বললাম? যে শিশুর সামগ্রিক বিকাশ, অর্থাৎ যেটা হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট, এটা বলতে আমরা কি বুঝি? তাহলে শারীরিক বিকাশ, না মানসিক বিকাশ, না সব ক্ষেত্রের সমন্বিত বিকাশ, না শিক্ষাগত বিকাশ? তাহলে দেখতেই পাচ্ছ যে সামগ্রিক তার মানে হচ্ছে সব ক্ষেত্রের সমন্বিত বিকাশ। সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সিটা হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। নেক্সট হচ্ছে দেখো শিশুর বিভিন্ন ক্ষেত্রের বিকাশ। বলছে শিশুর বিভিন্ন ক্ষেত্রের বিকাশ একে অপরের থেকে সম্পূর্ণ পৃথক, পরস্পর সম্পর্কযুক্ত, শুধুমাত্র পরিবেশের উপর নির্ভরশীল, শুধুমাত্র বংশগতির উপর নির্ভরশীল। অর্থাৎ তোমাদের বলেছিলাম যে তিনটে ডোমেন্স আছে, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক বা জ্ঞানীয় বা প্রজ্ঞামূলক, আর একটাকে বলি আমরা সামাজিক। তো বলছে যে মানে শিশুর বিভিন্ন ক্ষেত্রের বিকাশ সেটা কি না একে অপর থেকে সম্পূর্ণ পৃথক, মানে আলাদা আলাদা, একটার সাথে অপরটার কোনো কি নেই, না কোনো সম্পর্ক নেই। সেকেন্ড অপশন বলেছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সেকেন্ড অপশন বলেছে যে পরস্পর সম্পর্কযুক্ত, মানে এরা হচ্ছে ইন্টার রিলেটেড। থার্ড অপশন বলেছে দেখো শুধুমাত্র পরিবেশের উপর নির্ভরশীল। ফোর্থ অপশন বলেছে শুধুমাত্র বংশগতির উপর নির্ভরশীল। তো দেখো এখানে তোমাদেরকে একটা মানে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি তোমাদের বুঝতে সুবিধার জন্য, যে আমাদের যে তিনটে ডোমেন আছে না ডেভেলপমেন্টের, তিনটে ডোমেন ভালোভাবে বুঝবে। এই কথাটা যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু আনসারটা তোমরা নিজেরাই পারবে। এই যে তিনটে ডোমেন আছে, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে প্রজ্ঞামূলক বা মানসিক, আরেকটা 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে সামাজিক। এই সামাজিক, এই তিনটা বিকাশের মধ্যে কোনটা আগে ঘটে কোনটা পরে ঘটে? আমি অনেক লাইভ ক্লাসে জিজ্ঞেসও করেছি এই আনসারটা। আমি যেহেতু অনেক দিন থেকেই পড়াই, সিডিপিটা 2022 থেকেই পড়াই, তো দেখবে স্টুডেন্টসরা অনেকেই কিন্তু অনেক আনসার দিয়ে থাকে। অনেকেই বলে যে শারীরিক বিকাশ আগে ঘটে, কারণ গর্ভধারণের পর থেকেই আমাদের কি হয় না শারীরিক বিকাশ শুরু হয়ে যায়। আবার অনেকে আনসার করে যে প্রজ্ঞামূলক বিকাশ আগে ঘটে, আবার অনেকে আনসার করে যে না সামাজিক বিকাশ আগে ঘটে। কিন্তু কোনোই আনসার কিন্তু ঠিক নয়। এই যে তিনটে আনসার, এই তিনটে আনসারের মধ্যে কোনো আনসারই কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক কোন আনসারটা সঠিক? তাহলে আমি তোমাদেরকে বলে রাখি, এই যে তিনটে বিকাশ শারীরিক, প্রজ্ঞামূলক এবং সামাজিক বিকাশ, এটা কি করে না একসঙ্গেই চলে। কি বললাম? যে আমাদের যে বিকাশের তিনটে ডোমেন, সেটা হচ্ছে শারীরিক,
মানসিক বা প্রজ্ঞামূলক এবং সামাজিক বিকাশ এরা একসাথেই চলে। হতে পারে যে কোনো স্টেজে শারীরিক বিকাশ বেশি হয়, যে তোমাদেরকে বললাম যে প্রিন্যাটাল স্টেজ অর্থাৎ গর্ভকালীন অবস্থায় কি হয় না আমাদের শারীরিক বিকাশ সবচেয়ে দ্রুত হয়। কোনো স্তরে হতেই পারে যে প্রজ্ঞামূলক মানে বিকাশের স্পিড বেশি, কোনো স্তরে হতে পারে যে সামাজিক যে বিকাশ সেটা খুব দ্রুত হয়, কিন্তু এরা সব সময় কি করে না একসাথেই চলে, এদের যে বিকাশ একসাথেই ঘটে, কেউ কিন্তু আলাদা আলাদাভাবে ঘটে না। এমন কোনো স্তর নেই যেখানে একটা হয় আর একটা হয় না। কিন্তু তোমাদেরকে বলেছি যে আমাদের যে বলতে পারো দৈহিক পরিবর্তন, আমাদের যে দৈহিক পরিবর্তন গ্রোথের ক্ষেত্রে বলেছিলাম যে ম্যাচুরেশনে গিয়ে এটা থেমে যায়, কিন্তু আমাদের যে এই তিনটে বিকাশ এটা আগে বা পরে হয় না। এর রেট হয়তো কি বললাম যে এর রেটটা কি হতে পারে যে কোনো স্টেজে কোনোটা বেশি হয় কোনোটা কম হয়, কিন্তু এরা সব সময় একসাথেই ঘটে থাকে। তাহলে এখানে দেখো একে অপরের থেকে সম্পূর্ণ পৃথক, তাহলে এই অ্যান্সারটা ভুল। তারপরে দেখো শুধুমাত্র পরিবেশের উপর নির্ভরশীল, কারণ আমরা জানি এর প্রিভিয়াস ভিডিওতেই বলেছি, আমরা প্রিভিয়াস ক্লাসেই পড়েছি যে আমাদের যে বিকাশ সেটা হচ্ছে দুটোর কম্বিনেশন। সেটা কি বলেছিলাম যে আমাদের পরিবেশ এবং আমাদের যে হেরিডিটি দুটোর কি না কম্বিনেশন। তাহলে এই অপশনটাও ভুল। শুধুমাত্র বংশগতির উপর নির্ভরশীল, তাহলে ডি অপশনই ভুল। তাহলে এরা হচ্ছে কি না পরস্পর সম্পর্কযুক্ত, এরা হচ্ছে ইন্টার রিলেটেড, একটা অপরের সাথে সম্পর্কিত। যদি একটা তোমাদেরকে এক্সাম্পল বলি যে একটা বাচ্চার যদি ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ শারীরিক বিকাশ যদি ঠিকঠাক না হয় তাহলে তার কিন্তু বলতে পারো যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটা কিন্তু ঠিকঠাক ঘটবে না। এবার দেখো একটা বাচ্চার যদি কগনিটিভ ডেভেলপমেন্ট মানে ধরো যে এটা হচ্ছে শারীরিক বিকাশ, বললাম তোমাদের কি বললাম যে শারীরিক বিকাশ যদি ঠিকঠাক না ঘটে তাহলে এটা যদি ঠিকঠাক না ঘটে তাহলে বুঝতেই পারছো কি বললাম যে তোমার যে প্রজ্ঞামূলক বিকাশ অর্থাৎ মানসিক যে বিকাশ সেটা কিন্তু ঠিকঠাক ঘটবে না। তাহলে প্রজ্ঞামূলক বিকাশ যদি ঠিকঠাক না ঘটে, তোমার যদি ব্রেনের ডেভেলপমেন্ট ঠিকঠাক না ঘটে, মানসিক বিকাশ যদি ঠিকঠাক না ঘটে, তোমার থিঙ্কিং যদি ঠিকঠাক না ঘটে, তাহলে তোমার যে সামাজিক বিকাশ সেটাও কিন্তু ঠিকঠাক ঘটবে না। তার মানে বুঝতেই পারছো এরা হচ্ছে ইন্টার রিলেটেড, মানে একটা যদি খারাপ হয়ে যায় বাকিগুলোও কি হয়ে যাবে না খারাপ হয়ে যাবে। মানে একটা যদি কি হয়ে যায় বললাম যে বলতে পারো যে দুর্বল হয়ে যায় তাহলে বাকিগুলো দুর্বল হয়ে যাবে। এবার যদি কারো কি হয় না শারীরিক বিকাশ খুব ভালোভাবে হয় তাহলে তার প্রজ্ঞামূলক বিকাশও ঠিকঠাক হয়, তার সামাজিক বিকাশও ঠিকঠাক হয়ে থাকে। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো শিশুর পেশির, দেখো শিশুর বড় পেশির মানে যেটাকে আমরা বলি লার্জ মাসেলস ব্যবহারের বিকাশকে কি বলা হয়। তো তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতেই খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিয়েছি আমি তোমাদেরকে যে কোনটাকে আমরা কি বলি না কোনটাকে বলি আমরা গ্রস মোটর স্কিল এবং কোনটাকে বলি আমরা ফাইন মোটর স্কিল। যখন আমরা বড় পেশি অর্থাৎ বড় পেশি যখন আমরা ব্যবহার করি সেটাকে বলবো আমরা গ্রস, আর যখন আমরা কি করি না সূক্ষ্ম পেশি ব্যবহার করি সেটাকে বলি আমরা ফাইন। তাহলে এখানে দেখো যে শিশুর বড় পেশি মানে লার্জ মাসেলস যখন ইউজ করে বাচ্চা তখন সেটাকে আমরা কি বলবো, তাহলে এখানে বলবো আমরা যে এটাকে বলবো আমরা গ্রস মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্ট কেন না এখানে আমরা বড় পেশি ইউজ করছি। তো বলেছিলাম যে যখন আমরা বড় পেশি ইউজ করব তখন সেটাকে বলবো গ্রস কথার মানে হচ্ছে স্থূল বা লার্জ বা বিগ, আর যখন আমরা সূক্ষ্ম পেশি ইউজ করব তখন সেটাকে বলবো আমরা ফাইন মোটর ডেভেলপমেন্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখানে দেখো এটা হবে মোটা, এখানে লেখা আছে এটা হবে মোটা বা বড়। নেক্সট কোয়েশ্চেন দেখো সূক্ষ্ম মোটর বিকাশের উদাহরণ হলো মানে এখানে তোমাদেরকে এক্সাম্পল দেওয়া আছে, এর মধ্যে তোমাকে বলতে হবে যে কোনটা হচ্ছে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট। ফার্স্ট হচ্ছে দেখো হাঁটা, তারপরে দেখো দৌড়ানো, তারপরে দেখো লেখা বা আঁকা, তারপর হচ্ছে লাফানো। এই জন্যই তোমাদেরকে বারবার বলি যে সিডিপি পুরোপুরি কনসেপ্ট মুখস্থ করে কিন্তু কি হবে না না তোমরা উদ্ধার করতে পারবে না। হতে পারে যে মুখস্থ করে কিছু কিছু জিনিস করা যায়, কিন্তু একদম কনসেপ্ট থাকলে তোমরা এই যে আনসারগুলো এই যে কনসেপচুয়াল কোয়েশ্চেন এগুলো তোমরা পুরোই বলতে পারো যে পুরো কনসেপ্টের উপর, এই জন্য এগুলোকে বলা হয় কনসেপচুয়াল কোয়েশ্চেন। তো
তো দেখো এখানে কি বলা হয়েছে যে সূক্ষ্ম মোটর বিকাশের উদাহরণ হলো, ফার্স্ট বলছে হাঁটা। তো আমরা প্রথমেই জানবো যে আমরা যখন হাঁটি তখন আমাদের বড় পেশি ইউজ করি না আমরা ছোট পেশিকে ইউজ করি। তো তোমরা জানো যখন আমরা হাঁটবো তখন আমরা কি করি না আমাদের বড় পেশি ইউজ হয়, সেই জন্য এটা হয়ে যাবে কি, তাহলে এটা হয়ে যাবে গ্রস, তাহলে এটা হবে না আনসার। তারপরে দেখো আমরা যখন দৌড়াই অর্থাৎ রানিং করি বা রান করি, যখন আমরা দৌড়াই তখন আমরা কি করি, সূক্ষ্ম পেশি ইউজ করি না আমরা স্থূল পেশি ইউজ করি। তো তোমরা সবাই তোমাদের এক্সাম মানে এর প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে আমি এগুলো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা যখন দৌড়াই তখন আমাদের বড় পেশি ইউজ করা হয়, তার মানে এই আনসারটাও হবে না। তারপরে দেখো ডি অপশানে আছে লাফানো, অর্থাৎ আমরা জাম্পিং যখন করি তখনও আমাদেরকে কি করতে হয়, আমাদের যে বিগ মাসলস সেগুলো ইউজ করতে হয়, তার মানে ডি অপশনটাও হবে না। তাহলে কোন অপশনটা হবে, অপশনটা হবে লেখা ও আঁকা। আমরা যখন লিখি তখন আমরা কি করি, আমরা যখন লিখি তখন আমরা আঙুল ইউজ করি, ফিঙ্গার্স ইউজ করি। আমরা যখন ড্রয়িং করি তখন আমরা কি করি না আমাদের ফিঙ্গার্স যে ছোট ছোট মাসেল সেগুলোকে ইউজ করি, সেই জন্য এটা হয়ে যাবে কি না ফাইন মোটর ডেভেলপমেন্ট। আশা করি তোমরা ব্যাপারটা একদম ভালোভাবে বুঝে গেছো। নেক্সট হচ্ছে শিশুর চামচ দিয়ে খাওয়া কোন বিকাশের উদাহরণ, কোন বিকাশের উদাহরণ। দেখো একটা শিশু এই যে বললাম তোমাদেরকে পেন ধরে আছি, আমি কি দিয়ে ধরি, আঙুল দিয়ে ধরি। তার মানে একটা শিশু তোমরা বা আমরা যখন চামচ দিয়ে খাই তো তোমরা ভাবো নিজেদের বলতে পারো থিঙ্কিংকে কাজে লাগাও যে তুমি যখন খাও চামচ ধরো, ছোট চামচ দিয়ে যখন তুমি খাও তখন তুমি কোন কোন পেশিগুলো ইউজ করো। তোমাকে কি খুব ভারী, চামচটা কি খুব ভারী যে বড় বড় পেশি ইউজ করতে হবে এরকম ভাবো, না চামচটা খুব ছোট যে তোমার আঙুল ব্যবহার করলেই তুমি ইউজ করতে পারবে। তুমি ভেবে এই আনসারটা বলো যে কোন আনসারটা হবে, সামাজিক বিকাশ, সূক্ষ্ম মোটর বিকাশ, এগুলো তো হবেই না, এই দুটো তো বাদ দিয়ে দাও, জ্ঞানীয় বিকাশ। এই আমরা কি করব না ফাইন না গ্রস কোনটা হবে এটা দেখো। তাহলে এখানে দেখো বড় মোটা বা বড় মোটর, এখানে দেখো মোটা বা বড় মোটর বিকাশ, বা এখানে ইংলিশ টার্মটা দেখো গ্রস মোটর, আর একটা হচ্ছে ফাইন মোটর, কোনটা হবে। তাহলে তুমি নিজে থেকেই ভেবে দেখো যে আমরা যখন চামচ দিয়ে খাই তখন আমরা কোন পেশিগুলো আমাদের ইউজ হয়, খুব বড় বড় পেশির প্রয়োজন হয়, খুব শক্তি লাগে, না সামান্য আঙুল দিয়ে আমরা চামচটাকে উঠাতে পারি নামাতে পারি। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে পেন যেরকম আমরা আঙুল দিয়ে ধরি সেরকম চামচটাও কি করি না এই চামচটা এইভাবে ধরে আমরা খাই, তার মানে আমাদের ছোট পেশি ইউজ করি আমরা। তার মানে আনসারটা হয়ে যাবে সূক্ষ্ম মোটর বিকাশ, সূক্ষ্ম মোটর বিকাশ, ফাইন মোটর ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হামাগুড়ি দেওয়া, বসা, হাঁটা এগুলো কোন বিকাশের সঙ্গে সম্পর্কিত। তো প্রিভিয়াস ক্লাসে এগুলো আমাদের কিন্তু ডিসকাশন হয়ে গেছে, আজকে শুধু এমসিকিউ নিয়ে ডিসকাশন করছি। তাহলে দেখো হামাগুড়ি দেওয়া, তারপরে বসা, হাঁটা, মানে আমরা যখন হাঁটি তোমাদের প্রিভিয়াস এক্সাম্পলেই বললাম যে আমাদের বড় মাংসপেশি বলতে পারো আমাদের যে বিগ মাসেল সেগুলো ইউজ করি। তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে তাহলে সূক্ষ্ম, তাহলে আরেকটা হচ্ছে মোটা, বা এটাকে আমরা ইংলিশে যদি বলি গ্রস, ইংলিশ টার্মটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে যে এটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট বা স্থূল মোটর বিকাশ। স্থূল বা বড় এগুলোর কি হচ্ছে না সমার্থক শব্দ, মোটা থাকতে পারে, স্থূল থাকতে পারে, বড় থাকতে পারে, যেরকম ভাবে অপশনে থাকবে সেইভাবে তোমরা আনসারটা করবে। নেক্সট কোয়েশ্চেন, শিশুর দেহের ভারসাম্য রক্ষা করা কোন বিকাশের সঙ্গে সম্পর্কিত, সূক্ষ্ম মোটর বিকাশ না তোমার গ্রস, এটা হচ্ছে ফাইন, না জ্ঞানীয় বিকাশ না ভাষাগত বিকাশ। তাহলে দেখো ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের জ্ঞানের কোনো প্রয়োজন নেই, তাহলে জ্ঞানীয় বিকাশ বা এটার কোনো প্রয়োজন নেই, ভাষার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো একটা হচ্ছে সূক্ষ্ম মোটর বিকাশ আর একটা হচ্ছে কি বললাম গ্রস মোটর ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে কোনটা হবে। দেখো আমাদের মানসিক ভারসাম্য কি বলেছে যে দেহের ভারসাম্য, মানসিক বলেনি, দেহের ভারসাম্য রক্ষার জন্য আমাদের কি হয় না দেখবে যে আমাদের বেশি আমাদের কি হয় না বিগ মাসেলসের প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের দেহের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা যদি দাঁড়িয়ে থাকি
তাহলে পায়ের যে বড় বড় পেশি সেগুলোরও প্রয়োজন পড়ে। আমরা যদি কি করি না, আমরা যদি দৌড়াই তখনও আমাদের বড় পেশিগুলি ইউজ হয়। আমরা যখন ঘুমাই তখন দেখবে আমাদের ব্যাকের যে বড় পেশি আছে, যে বিগ মাসেলস আছে, সেগুলো ইউজ হয়। তার মানে আমাদের যে শারীরিক বলতে পারো বা দেহের ভারসাম্য রক্ষা করা হয় কার মাধ্যমে না, গ্রস মোটর ডেভেলপমেন্টের এটা কিন্তু উদাহরণ। কেন না, এখানে আমরা কি করি, আমরা বিগ মাসেলস ইউজ করি। তাহলে সঠিক আনসার হয়ে যাবে বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি সূক্ষ্ম মোটর বিকাশের বলছে বিকাশ নয়। ভালো করে বুঝবে, কোয়েশ্চেনটা কিন্তু ভালোভাবে বুঝবে যে নিচের কোনটি সূক্ষ্ম মোটর বিকাশের উদাহরণ নয়। এখানে দেখো ফার্স্ট অপশন আছে জামা গায়ে দেওয়া, বইয়ের পৃষ্ঠা উল্টানো, দৌড়ানো, আঁকা। তাহলে আমরা দেখব যেহেতু সূক্ষ্ম বিকাশ নয়, তার মানে কি সূক্ষ্ম বিকাশ নয় মানে কি, তাহলে নিশ্চয়ই স্থূল, যেটাকে আমরা বলি গ্রস। তাহলে ফার্স্ট দেখো, ফার্স্ট অপশন জামা গায়ে দেওয়া, ফার্স্ট অপশন দেখো জামা গায়ে দেওয়া, ফার্স্ট অপশন দেখো জামা গায়েতে দেখবে বড় বড় মাসেল লাগে না আমাদের। জামা কি করি আমরা, হাত দিয়ে ধরি, দিয়ে আমরা জামার বোতাম লাগাই বা জামা পরি। এতে কিন্তু আমাদের কি বললাম যে বড় মাসেলসের কিন্তু প্রয়োজন পড়ে না, মানে বড় মাংসপেশির প্রয়োজন পড়ে না বা বড় পেশির প্রয়োজন পড়ে না। বইয়ের পৃষ্ঠা উল্টানো, বইয়ের পৃষ্ঠা উল্টানো আমরা সামান্য আঙুল দিয়ে উল্টে দিই, তাই তো, ছোট ইয়ে হয়। তাহলে এই অপশনটাও হবে না, এই অপশনটাও হবে না। তারপর দেখো আঁকা, ড্রয়িং, যদি আমরা ড্রয়িং করি, ড্রয়িং করার সময় দেখবে আমাদের আঙুল ইউজ করি। তাহলে আঙুলে কি বললাম, আঙুল হচ্ছে একটা ফাইন মোটর স্কিল। তাহলে এটাও আনসার হবে না। তাহলে কোন অপশনটা থাকলো, তাহলে সি, দৌড়ানো। দৌড়ানোর সময় আমরা কি করি না, আমাদের বড় মাংসপেশি ইউজ করি বা পেশি ইউজ করি। তো এটাই ছিল আজকের ক্লাস। এই ক্লাসটা দেখবে, যদি কোথাও সমস্যা হয় তাহলে তোমরা লাইভ ক্লাসে জিজ্ঞাসা করবে। কারণ এই যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এটা কিন্তু তোমাদেরকে বললাম যে খুব ইম্পর্ট্যান্ট টপিক। কারণ এই স্টেজের যে বৈশিষ্ট্য, মানে প্রত্যেক স্টেজের আলাদা আলাদা কী আছে না, বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন্স করা হয়, যে তোমাদেরকে বলে দিবে যে প্লে এজ কোন স্তরকে আমরা বলে থাকি, তাই তো, বা কোন স্তরে শারীরিক বিকাশ সবচেয়ে বেশি হয়, বা কোন স্তরে ভাষার বিকাশ সবচেয়ে বেশি হয়, সর্বাধিক হয়, মানে ভাষার বিকাশ সর্বাধিক হয়, যেটা চমস্কি বলেছেন। তিনি ছিলেন একজন ভাষাবিদ, তেনার সম্পর্কে আরও আমরা পড়ব। তো এটাই বললাম যে তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় তোমরা অবশ্যই লাইভ ক্লাসে বলবে, ঠিক আছে। আর এই ক্লাসটা আমরা ইউটিউবেও দেব, ঠিক আছে। তো তোমরা যারা দেখবে ক্লাসটা কেমন লাগলো, তোমাদের যে মূল্যবান ফিডব্যাক সেটা দেবে। এবং ক্লাস যদি ভালো লাগে, তোমরা যারা এখনও জয়েন করোনি আমাদের বলতে পারো ব্যাচে, তাদেরকে বলবো ডিলে করো না, তোমরা কি করো না দ্রুত এই ব্যাচে জয়েন করে নাও। কারণ আমি সিডিপি পড়াই, তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে সিডিপি বৃদ্ধি এবং বিকাশ, এটাই তোমরা জানো যে প্রায় 30% ওয়েটেজ, সিডিপির ক্ষেত্রে 30% ওয়েটেজ এই বৃদ্ধি এবং বিকাশ। তো তুমি যদি ঠিকঠাক না বুঝতে পারো, তাহলে পরে যখন তোমাদেরকে আমি বাকি চ্যাপ্টারগুলো পড়াবো, ধরো লার্নিং পড়াবো বা অন্য কিছু পড়াবো, তখন কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড ভাবছো যে অ্যাডমিশন নেবে, তো বলবো যে তোমরা ডিলে করবে না, দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমাদের যে মূল্যবান ফিডব্যাক সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস।